আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। বেশ অনেক দিন পরে একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি। অনেকটা ব্যস্ততার কারণে এখন নিয়মিত ঘটনা শেয়ার করতে পারি না। আশা করি খুব শীঘ্রই আবারও আপনাদের সাথে নিয়মিত কানেক্ট হওয়ার চেষ্টা করব। তো আজকে বেশি কথা বাড়াবো না। আজকে বেশ কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথম যেই ঘটনাটা শেয়ার করব, এটা একটা ডুমঘরের ঘটনা এবং পরবর্তীতে একটি শ্মশানের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে ঘটনাটা শেয়ার করব, মূলত আজকের সবগুলো ঘটনায় যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ঘাস ফড়িং। এটা মূলত তার মানে সত্যিকারের নাম না, এটা তার আইডি নাম বা ছদ্মনাম। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো ঘটনাটা ঘটেছিল, তার একজন কাজিন ছিল, তারা মূলত চিটাগাং থাকেন। তো তার যে কাজিন, তাদের যে ড্রাইভার ছিল, তার সাথে ঘটনাটা ঘটে। এটা ছিল 2009 কিংবা 10 সালের একটা ঘটনা। তো ওই সময়টাতে তাদের যে ড্রাইভার ছিল তিনি কিন্তু ছোট পিকআপ যে গাড়িগুলা ছিল, ট্রাকের মতো, ওইগুলা চালাইতেন। তো মূলত তার কাজটা ছিল যে বিভিন্ন ধরনের লাশ পোস্টমর্টেম করার জন্য বা ময়না তদন্ত করার জন্য সেখানে নিয়ে যেতেন মেডিকেলে। তো তার এই লাশ বহন করার কাজটা মূলত বেশিরভাগ সময় রাতের বেলাতেই পড়তো। তো তিনি তেমন ভয় ডর তার মধ্যে ছিল না। তিনি এটাতে অভ্যস্ত ছিলেন, যার কারণে তিনি এটা নির্ভয়ে করতেন। তো তার কাজ হচ্ছে যে তিনি যখন লাশটা নিয়ে যাইতেন, সেই মেডিকেলের যে ডুম ছিল, ডুম ইনচার্জ, তার কাছ থেকে লাশটা হ্যান্ড ওভার করে একটা সিগনেচার নিয়ে আসতে হইতো। এটা মূলত তার রুটিন। কিন্তু এরকমই একদিন তিনি একটা লাশ সেখানে নিয়ে যান, প্রতিদিনের মতোই। প্রায় প্রতিদিনই দু একটা লাশ তার নেওয়া হইতো সেখানে পোস্টমর্টেম করার জন্য। তো সেদিনও তিনি নিয়ে যান। সেদিন আকাশটা মেঘলা মেঘলা ছিল, অনেকটা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। পরিবেশটা অনেকটা শুনশান, খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ। ওই দিনটাই কেমন যেন একটু অন্যরকম ছিল, ওই দিন রাতটাই। তখন সে সেই লাশটা নিয়ে যখন সেই ডুম ঘরে পৌঁছায় এবং লাশটাকে সেখানে নামানো হয়, নামানোর পরে তিনি দেখেন যে আশেপাশে সেই ডুম কোথাও নাই। এবং প্রতিদিন তিনি সেখানে যাওয়ার সাথে সাথেই তাকে পান, বা যদি নাও পান 2-4-5 মিনিটের মধ্যেই সে যেন চলে আসে, আশেপাশেই থাকে। তো এরকম তিনি ভাবলেন। আবার তিনি এটাও ভাবলেন যে আজকে কোথায় গেছে, আজকে তো অনেকক্ষণ সময় হয়ে গেল যে সে এখনো আসে না, কারণটা কি? হয়তোবা হইতে পারে যে সে মদ খেয়ে কোথাও পড়ে আছে। যারা এই কাজগুলা করে তারা কিন্তু প্রচুর পরিমাণে মদ পান করে। যাই হোক, সে সেখানে বসে আছে, কারণ তাকে সিগনেচার নিয়েই সেখান থেকে আসতে হবে। কারণ সিগনেচার না নিয়ে সে সেখান থেকে আসতে পারবে না, কারণ তাকে লাশটা বুঝাই দিছে এটার প্রমাণ হিসাবে সেই সিগনেচারটাই কাজ করে। তো সেখানে তিনি অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটা পর্যায়ে তিনি ভাবেন যে ঠিক আছে, একটু একটা সিগারেট তিনি ধরান, ধরায় সেখানে সিগারেট টানতেছেন আর বসে আছেন, তার জন্য অপেক্ষা করতেছেন। তো হঠাৎ করে দূর থেকে সে তাকে ডাকে এবং ডেকে বলে যে কি অবস্থা ভাই, বসে আছেন? সে একটু রেগে যায়, ভাই আজকে আপনি কোথায় গেছেন? কারণ আপনার জন্য তো আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি। তখন সে বলে যে আরে ভাই, অপেক্ষা করলে কি হয়েছে, আমি একটু গেছিলাম একটা কাজে, জরুরি কাজে। যাই হোক, সে তার মতো করে বলে। পরবর্তীতে সে তাকে সিগনেচার দিয়ে দেয় এবং তাকে বলে যে ভাই একটু বসো। কয়, না ভাই, আমার যেতে হবে, আজকে
এমনি মেঘলা মেঘলা, আবার অনেকটা সময় এখানে বসে পার করলাম, তো আমি চলে যাই। তো ঠিক সেই সময়টাতে মানে বিদ্যুৎ চলে যায় এবং সেই ডুম যিনি ছিলেন তিনি তাকে বলে যে, আরে ভাই প্রতিদিন তো চলেই যান, আজকে একটু থাকেন, দেখেন আমি কিভাবে কাজ করি। তখন সে বলে যে, না আপনার আসলে দেখা দেখির দরকার নেই, আমি চলে যাই, আমার কাজ শুধু আপনাকে এটা পৌঁছায় দেওয়া, এটা দেওয়া হয়েছে, এখন আমি চলে যাই। তখন সে বলে যে, ভাই ভয় পাইয়েন না, থাকেন একটু, প্রতিদিন তো চলেই যান। পরবর্তীতে তার এতবার করে বলতাছে এই জন্য সে আর কি থেকে যায় এবং সে ভাবে যে এখন তো দুইজন, এখন তো ভয়ের কিছু নাই। তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সেখানে সৌরবিদ্যুতের বাতি ছিল। সেটা মূলত অটো ছিল। অটোমেটিক্যালি সেটা জ্বলে ওঠে এবং আলোটা মানে একটু কমে যায়। মানে আগে যেমন বিদ্যুতের মানে থাকা অবস্থাতে যে একটা মানে পুরা ভরপুর আলো ছিল, ওরকম আলোটা মানে থাকে না। আলোটা যেমন অনেকটা কমে যায়, সৌরবিদ্যুতের মানে আলোটা আসে। তখন সে লাশ কাটতে শুরু করে এবং সে পাশে দাঁড়ায় আছে। তো সে পাশে দাঁড়ায় দেখতেছে যে ১ম অবস্থায় সে একটানে সেই লাশের মানে বুক থেকে একবারে পেটের নিচ পর্যন্ত পেটটা মানে একটা ছুরি দিয়ে কাটে। কাটার পরে মানে ভিতরে যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছিল সেগুলি স্পষ্ট দেখা যাচ্ছিল। এটাতে তার মাথাটা মানে একটু ঝিম ধরে ওঠে। তারপরও তিনি দেখতেছেন। তিনি ভাবলেন হয়তো সারারাত বসেছিলাম, এজন্য হয়তো এরকম লাগতেছে। তো একটা পর্যায়ে সে দেখে যে একটা কুকুর মানে ঘরের মধ্যে চলে আসছে। যদিও দরজাটা বন্ধ ছিল। তখন সে মানে কুকুরটা এসে ঘো, ঘো একটা শব্দ করতেছিল। মানে সাধারণত কুকুরগুলা যেভাবে শব্দ করে। তখন সে তাকে জিজ্ঞেস করে যে, আসলে কুকুর চলে আসলো কোথা থেকে? তখন ওই ডুম যেই লোকটা ছিল সে বলে যে, "এটা আমারই কুকুর, সমস্যা নাই। এটা আমার সাথেই থাকে।" তখন সে বলে যে, "আগে তো কখনো দেখি নাই।" তো যাই হোক সে ভাবলেন যে হইতে পারে আজকে তার সাথে আছি বলে দেখতে পাচ্ছি। কারণ অন্য দিন তো আমি এসে তাকে লাশটা হ্যান্ড ওভার করেই চলে যাই। তো একটা পর্যায়ে সে একটা কাজ করে যে সেই মানে লাশের ভেতর থেকে কলিজাটা বের করে সে মানে কুকুরটাকে দিয়ে দেয়। তো এইটা দেখে সেই ড্রাইভার যিনি ছিলেন তিনি বলে যে, "ভাই এটা আপনি কি করলেন? এটা তো আপনার কাজ না।" তখন সে বলে যে, "ভাই গরিব মানুষ, কুকুরটারে পালি। তো এটারে তো মানে কিছু খাওয়াইতে পারি না ভালো-মন্দ। তাই আরকি এই লাশের কলিজা-টলিজা দিয়েই ওরে আমি পালি। তো যাক এটা সমস্যা নাই।" তখন সে বলে যে, "এটা যে আপনি মানে করলেন এটাতে আপনার কোনো সমস্যা হবে না?" তখন সে বলে যে, "আর কি সমস্যা হবে?" তো যাই হোক একটা পর্যায়ে সে হঠাৎ করে সেই লাশের হৃৎপিণ্ডটা বের করে হাতে নিয়ে তার সামনে ধরে যে এবং বলে যে, "দেখেন এই যে এটাই আমার মানে প্রয়োজন।" তখন সেই ড্রাইভার মানে আরো অনেকটা অবাক হয়ে যায় যে, "এটা প্রয়োজন মানে?" তখন বলে যে, "এটা দিয়ে আপনি কি করবেন?" "আছে আপনি একটু বসেন আমি আসতাছি।" তখন সে মানে এটা বলে একটু বাইরের দিকে যায়। তো বাইরে যেয়ে মানে সে আর আসে না। ৫ মিনিট, ১০ মিনিট মানে কতক্ষণ সময় যে সেখানে পার হয়ে গেছে সে সেটা বলতে পারে না। তো অনেকক্ষণ পরে মানে হঠাৎ মানে ফজরের আযান দিয়ে দেয়। মানে সেখানে সে সারাটা রাত পার করে ফেলছে। তখনও সে মানে আসতেছে না। কিন্তু তার কাছে মনে হইতেছে সে হয়তো ৫-৭ মিনিট হইছে বাইরে গেছে। কিন্তু মূলত তার মানে অনেকটা সময় তখন পার হয়ে গেছে। তো বাইরে যখন আযান হয় ঠিক তার কিছুক্ষণ পরে বেশ কিছু মানুষের মানে চেঁচামেচি শোনা যায় বাইরে। তখন সে বাহিরে আসে এবং এসে দেখে যে একটা ভ্যান গাড়িতে একটা লাশ নিয়ে আসছে এবং সেই লাশটাকে ঘিরে মানুষগুলা চেঁচামেচি করতেছে। তখন সে সেখানে যেয়ে বলে যে, "আপনারা লাশ নিয়ে আসছেন? সমস্যা নাই। উনি আছে ভিতরে। তিনি লাশ কাটবেন।
এইমাত্র তিনি একটা লাশ মানে কেটে বাইরে গেছেন, সে চলে আসবে। তো তার এই কথা শুনে মূলত সবাই তার দিকে মানে অবাক দৃষ্টিতে তাকায় আছে। তখন সে তাদেরকে বলে যে, "কি সমস্যা? আপনারা বলতে পারেন।" তখন তারা তাকে জিজ্ঞেস করে যে, "ভাই আপনি কি এখানে নতুন ডুম?" তখন সে বলে যে, "না, আমি তো ডুম না, আমি মূলত মানে লাশ নিয়ে আসি। আর ডুম যিনি তিনি ওই যে ভেতরে একটা লাশ মানে অর্ধেকটা কেটে রেখে বাইরে গেছেন। সে আসবে, আপনারা একটু অপেক্ষা করেন।" তখন সেই ভিড়ের মধ্যে থেকে একজন লোক এসে বলে যে, সেই লাশটার কাছে তাকে নিয়ে গিয়ে বলে যে, "যদি লাশ কেটে যদি সে রেখে চলে যায়, তাহলে ইনি কে?" মানে পরবর্তীতে তিনি মানে লক্ষ্য করে দেখেন যে তিনি সারারাত যেই ডুমের সাথে ছিলেন, সেই ডুম নিজেই মানে মৃত অবস্থায় সেই ভ্যান গাড়ির উপরে এবং বলতাছে যে মানে লোকজনগুলো বলতাছে যে সে নাকি সুইসাইড করছে। রাতের বেলা সুইসাইড করছে। সে ফাঁস দিয়ে মানে আত্মহত্যা করছে। তো এইটা শুনে মানে সে মানে অবাক হয়ে যায় এবং সে বলে যে, "আমি সারারাত কার সাথে ছিলাম?" এবং তিনি দৌড়ে সেই ডুম ঘরে যান অর্ধকাটা লাশটা দেখার জন্য। কিন্তু সে সেখানে গিয়ে দেখেন যে সেই লাশটা একদম অক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। তো এইটা ঘটার পরে তিনি তখন সেইখান থেকে যে মানে কিভাবে যে তিনি তার বাড়িতে আসছেন তিনি মানে বলতে পারেন না। তিনি বাড়িতে আসার পর থেকে সেই লাশ কাটার মানে লাশ বহন করার মানে যেই ড্রাইভিং ছিল তার যে কাজটা, সেই কাজটাই তিনি ছেড়ে দেন এবং তিনি বলেন যে যদি না খেয়েও থাকি তারপরও মানে কখনো তিনি আর লাশ বহন করবেন না গাড়িতে বা লাশের কোনো কাজ তিনি করবেন না এবং তারপরে তিনি মানে বেশ অনেকদিন মূলত অসুস্থ ছিলেন। তার কাছে শুধু মানে ভয় লাগতো। তিনি যেখানে যেতেন দেখতেন লাশ এরকম। তো একটা পর্যায়ে তিনি পরবর্তীতে নিজেকে আবার রিকভার করেন এবং পরবর্তীতে তিনি মানে প্রাইভেট কারগুলা চালানোর চেষ্টা করেন বা এগুলা শিখেন। পরবর্তীতে তিনি সেই যিনি ঘটনাগুলো পাঠিয়েছেন তার কাজিনদের মানে গাড়িটা মানে ড্রাইভিং এর চাকরিটা নেন। তো ভিউয়ার্স এই ছিল তার ১ম ঘটনা এবং পরে যে ঘটনাটা শেয়ার করব এটা তারই আরেকটা কাজিন। তার চিটাগাং এর মধ্যেই তিনি থাকেন এবং তার ছোটবেলার একটা ঘটনা। এটা হচ্ছে প্রায় ২০০৩-৪ সালের একটা ঘটনা। তিনি সেখানেই থাকতেন এবং সেখানে একটা মাদ্রাসায় তিনি পড়তেন। মাদ্রাসাটা মূলত তাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তবে ওই মাদ্রাসার কাছে তার একটা খালার বাড়ি ছিল। তো তিনি মোটামুটি ছোটবেলায় অনেকটা দুষ্ট প্রকৃতির ছিলেন। প্রচণ্ড দুষ্টামি করতেন। এজন্য তার মানে শিক্ষক তাকে প্রচুর মারে একদিন মানে সন্ধ্যার সময় এবং তাকে অনেক মানে বকাঝকা করে। যাই হোক সে খুব দুষ্টুমি করে এইজন্য আরকি। আর ছোটবেলায় মূলত এটা কম বেশি সবাই করে। তো এর জন্য তিনি রাগ করে সেই মাদ্রাসা থেকে মানে সন্ধ্যার সময় বের হয়ে যান। বের হয়ে তিনি সেখানকার মাদ্রাসায় ঘোরাঘুরি করেন। মানে সরি মাদ্রাসার বাইরে যে বাজার ছিল সেখানে ঘোরাঘুরি করেন। পরিচিত যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলেন। বিভিন্ন দোকানে বসে থাকেন। তো যাই হোক মোটামুটি যখন রাত হয় বাজারের দোকানগুলো আস্তে, আস্তে মানে বন্ধ হয়ে যায়। তখন তিনি আর কোথায় যাবেন? তো তিনি ভাবলেন যে না সে মাদ্রাসায় ফিরে যাবেন না। যেহেতু মাদ্রাসা থেকে তিনি পালায়ে আসছেন। এখন যদি তিনি সেখানে ফিরে যান তাকে আবারও মানে শাসন করা হবে বা মারা হবে। এজন্য তিনি ভাবলেন যে তিনি তার খালার বাসায় চলে যাবেন। তো এখানে ভয়ের ব্যাপার হইতেছে যে তার যে খালার বাসা ছিল সেখানে যেতে হলে কিন্তু একটা শ্মশান পড়ে। তো তিনি সেগুলো আর চিন্তা করছেন না। যে যাই হোক শ্মশান থাকে থাকুক সমস্যা নাই। তিনি তার খালার বাসার দিকে হাঁটা শুরু করলেন। তো একটা পর্যায়ে তিনি যখন যান, গ্রামের রাস্তাগুলা ছিল একদম পুরা নির্জন, মেঠো পথ।
কোনো ধরনের মানে মানুষজন নাই, আলো নাই। একদম পুরা নিরিবিলি একটা পরিবেশ। তার মধ্যে দিয়ে তিনি হাঁটছিলেন। তো হঠাৎ করে একটা জায়গায় আসার পরে মূলত শ্মশানটা অনেকটা দূরে ওই পথেই। মানে শ্মশানের কাছাকাছি যখন আসেন তখন মানে বেশ কয়েকটা কুকুর তাকে দেখে মানে ঘেউ শুরু করে। সে তখন অনেকটা ভয় পেয়ে যায় এবং সে এটা জানতেন যে কুকুর দেখলে কখনো দৌড় দিতে নাই। তাহলে সেই কুকুরগুলো নাকি আক্রমণ করতে পারে। এজন্য তিনি সেটা পাত্তা না দিয়ে কুকুরের সামনে দিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছেন। তো কুকুরগুলো ঘেউ করতে তার মানে পেছন আসতেছিল। সে যখন আরো কিছু দূর মানে সামনের দিকে আগান, তখন বেশ আরো ৪-৫ টা কুকুর মানে তাকে মানে সামনের দিকে মানে যেতে দিচ্ছিল না। মানে তার ভাষ্যমতে যে কুকুরগুলো চাচ্ছিল সে যেন কোনোভাবেই সামনের দিকে না যায়। তো যাই হোক সে তার মতো করে আবারও মানে সামনের দিকে এগোচ্ছেন। কিন্তু কুকুরগুলো তাকে ঘেউ করতে তার পেছন আসতেছে। তো এরকম যেতে একটা পর্যায়ে সে সেই শ্মশানের কাছে চলে আসেন এবং দেখতে পান যে শ্মশানের একটা জায়গা থেকে অনেকটা ধোঁয়া উঠতেছিল। তার মানে তিনি বুঝতে পারলেন যে আজকে হয়তো বিকেলের দিকেও একটা লাশ পোড়ানো হইছে সেখানে। তো এটা দেখে তিনি তারপর চুপচাপ হাঁটছিলেন। তো একটা পর্যায়ে তার কাছে হঠাৎ মনে হইতাছে, যদিও তখন গরমের দিন ছিল, শীতের দিন ছিল না। কিন্তু তার কাছে মনে হইতাছে যে একটা জায়গায় পথটা শেষ হয়ে গেছে। মানে রাস্তাটা ওই পর্যন্ত যাওয়ার পরে আর কোনো রাস্তা নাই। মানে যেমন কুয়াশা থাকে না? ওরকম যে কুয়াশায় ঢাকা। মনে হইতাছে যে অনেক ধোঁয়া দিয়া ওই জায়গাটা মানে মনে হইতাছে যে রাস্তা পর্যন্ত যাওয়ার পরে শেষ, তারপর আর কিচ্ছু দেখা যায় না। ঠিক তখন তিনি দেখতে পান যে সেই শ্মশানের যেই জায়গাটা থেকে মানে ধোঁয়া উঠতেছিল, ঠিক ওই জায়গাটা থেকে একটা মানে চিকন এবং কালো মানে একদম চিকন মানে মনে হচ্ছে যে কঙ্কালের মতো দেখতে অনেকটা। মাংসগুলা মানে গালের মাংসগুলা মানে ভেতরে ঢুকানো অনেকটা এরকম মনে হইতাছে যে একদম কঙ্কালের মতো চিকন এবং কালো একটা লোক সে সেখান থেকে উঠে মানে রাস্তার দিকে হেঁটে আসতেছে। মানে এটা তিনি দেখলেন যে রাস্তার দিকে তিনি মানে মনে হইতাছে যে তিনি যখন শ্মশানটার পুরা কাছাকাছি চলে যাবেন ওই লোকটাও মানে তখন মানে ওই জায়গা থেকে রাস্তার দিকে যখন উঠবেন একদম তার মুখোমুখি হয়ে যাবেন। এরকম একটা অবস্থা। তখন তার মনে একটু মানে ভয় কাজ করতে শুরু করলো যে আসলে যে এখন তিনি কি করবেন? তিনি কি আসলে পেছনে ঘুরে যাবেন? নাকি তিনি সামনের দিকে যাবেন? মানে ভয় না পেয়ে মানে যে সাহস সঞ্চয় করে এটা তিনি ভাবতেছেন। তখন তিনি মানে পেছনে তাকায়া মানে তার কাছে এতক্ষণ যে কুকুরগুলো তাকে মানে তাড়া করে বেড়াচ্ছিল, এখন তার কাছে মনে হইতেছে সেই কুকুরগুলাই তার বন্ধু। এটা ভেবে সে মানে পেছনে তাকিয়ে দেখেন যে আসলে কুকুরগুলাও নাই। তারা মানে চলে গেছে। মানে যেই কুকুরগুলা তাকে একটু আগে বাধা দেওয়ার চেষ্টা করছে, সে যেন সামনের দিকে না যায়, সেই কুকুরগুলাই দেখে যে এখন তার পেছনে নাই। তো তিনি তখন আস্তে দোয়া পড়তে থাকলেন মনে। যেহেতু তিনি মাদ্রাসায় পড়তেন, মোটামুটি কিছু দোয়া তিনি শিখছেন। সেই লোকটাও আস্তে হাঁটতেছে তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু সেও এখান থেকে মানে তার হাঁটার গতিটা মানে কমায়া দেন। তো আস্তে হাঁটতে একটা পর্যায়ে মানে তিনি যখন দেখেন যে ওই লোকটা একদম তার কাছে, মানে রাস্তার মধ্যে উঠে সেও দাঁড়ায় আছে। মানে সে একটু ধীরে হাঁটতেছিল যার কারণে মানে ওই লোকটার মুখোমুখি হয় নাই। বাট লোকটা উঠে রাস্তার মানে পাশে উঠে মানে রাস্তার কিনারে দাঁড়ায়া সে তার দিকেই তাকায় আছে। মানে মনে হইতেছে তার জন্য সে অপেক্ষা করতেছে এবং সে তাকে হাত দিয়ে ইশারা করে ডাকে। এটা দেখার পরে সে সেখানে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে তার আর কিছু মনে নেই। পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে তখন তিনি তার মানে খালার বাড়িতে তাকে আবিষ্কার করেন। পরবর্তীতে বলা হয় যে ওই পথ দিয়ে সকালে যখন মানে ফজর নামাজ পড়ার জন্য মানুষজন যাচ্ছিল তখন নাকি তাকে এই অবস্থায় পায় এবং পরবর্তীতে
ওই এলাকার যারা তাকে চিনত তারা তার খালার বাড়িতে তাকে নিয়ে আসে। তো ভিউয়ার্স, এই ছিল তার পাঠানো ২ টি ঘটনা এবং তার আরো ২-১ টি ঘটনা হয়তোবা আছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন আর আগের মতো ওরকম নিয়মিত ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু আশা করি খুব শীঘ্রই আমি আবারও আপনাদের সাথে নিয়মিত ঘটনা শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আজকের ঘটনাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।